তো গতকালকে আমরা আলোচনা করতেছিলাম, শেষে মনে হয় আলোচনা করছিলাম অ্যাংজাইটি ডার্কিন নিয়ে। তো অ্যাংজাইটি ডার্কিন এর বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? ফসফরাস কখনোই স্টামোনিয়ামের মতন আপনার কাছে প্রকাশ করে দিবে না কি হয়েছে ডাক্তার সাহেব, এই হয়েছে, মানে আপনার লাইট দিবার পর নিয়ে আপনার কাছে ইয়ে করবে না, বরং তার অ্যাংজাইটি ডার্কটা তার নিজের মধ্যেই থাকবে। হ্যাঁ, তার নিজের মধ্যেই থাকবে। এটা কেন হচ্ছে না, আমি তো সব ঠিক করছি, সবকিছু তো আপনার পরামর্শ অনুযায়ী হচ্ছে, আমার টেস্টে যে প্রবলেম গুলা ছিল সেগুলো তো এখন ঠিক মতোই আছে। হ্যাঁ, এইভাবে প্রশ্ন করবে, নিজে নিজেই প্রশ্ন করবে, নিজে নিজেই টেনশনের মধ্যে পড়ে যাবে, নিজে নিজেই পেরেশান হয়ে যাবে, অ্যাংজাইটি নিজে নিজেই থাকবে। ঠিক আছে, কোথায় যেন কিছু একটা হচ্ছে, সেটা সে খুঁজতেছে, সেটা সে খুঁজে পাচ্ছে না। সে যদি খুঁজে পেত তাহলে কিন্তু সে, যেহেতু ইন্টেলেকচুয়াল পারসন, খুবই ইন্টেলেকচুয়াল পারসন, সে নিজে নিজে ওটার সলিউশন কিন্তু খুঁজে নিত। কিন্তু যেহেতু পারতেছে না, ওই কারণে অ্যাংজাইটি ডার্কের মধ্যেই থাকতেছে। আমার মনে হয় গতকালকের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আর সে যে একটা জায়গায় আটকে গেছে, একটা জায়গা থেকে বেরোতে পারছে না, যদি, এবং সে ওটা বুঝতেও পারছে না, যদি বুঝতে পারতো তাহলে তো সলিউশন পেয়ে যেত। তো এরকম পরিস্থিতিকে আমরা গতকালকে কি বললাম, এরকম পরিস্থিতিকে আমরা বললাম ডেলুশন সিজড অ্যাজ ইফ। আমরা আজকে ডেলুশন সিজড নিয়ে আলোচনা করব। আমরা আগে যখন ফসফরাস শিখতাম, যেতাম, তখন খালি সিজ নিয়েই সবাই আলোচনা করতো। কিন্তু দেখেন সিস্ট তো ফসফরাসে থাকেই, ডেফিনেটলি এটা একটা মানে অনেক গুরুত্বপূর্ণ সিমটম, কিং পিন সিমটম, অনেক কিছু এটাকে বলা যায়। কিন্তু সিস্ট ছাড়াও আমরা কত সুন্দরভাবে ফসফরাসকে ধরতে পারছি, ফসফরাসকে নিতে পারছি। তো ফসফরাসের মধ্যে ওই যে পরিস্থিতি, একটু আগে যে গল্পগুলো করলাম, সেই গল্পের মধ্যে আমরা ডেলুশন সিস্ট পাচ্ছি, আর একটা কি পাচ্ছি, হেল্পলেসনেস ফিলিং অফ। তাহলে সিস্টটা কি এবার একটু আমরা বোঝার চেষ্টা করি, আমরা সবাই মিলেই চেষ্টা করি। সিস্ট কি, আমি সিস্ট বুঝাইছিলাম ক্যান্থারিস বোঝাতে, যে আপনাদের হয়তো অনেকের মনে আছে, হায়ার সেমাসের সময় মনে হালকা পাতলা আলোচনা করেছিলাম, কিন্তু ক্যান্থারিস আমি বিস্তারিত আলোচনা করেছি, একদম আমার যারা পুরনো স্টুডেন্ট তারা বুঝবেন, কিন্তু নতুন যারা আছেন তারা নিরাশ হওয়ার কারণ নাই। আজকে আমরা আরেকটু আপগ্রেড ভার্সনে এটাকে বোঝার চেষ্টা করব। সিস্ট কি, আপনার লাইফে কি কি সিজড হয়ে যায়, এবার এটা চিন্তা করেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা শুনেছি, জানি এরকম কি কি জিনিস আছে যেগুলো সিজড হয়ে যায়। এনিওয়ান, তো বলেন দেখি, সিজড কি কি হয়? স্যার হচ্ছে যখন কোনো দেখা যাচ্ছে হলে গন্ডগোল হয় আর কি বিভিন্নভাবে, তখন হঠাৎ করে ওটা হলটা সিজড করে দেওয়া হয়, এটা জানা আছে। আচ্ছা ঠিক আছে, একটা উদাহরণ গেল, আরেকটা, আরেকজন বলেন, আর কোথায় সিজড হয়? স্যার আমরা দেখেছি অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে যদি অবৈধ মাল অথবা নিয়ম বহির্ভূত বা ডেট ওভার হয়ে গেছে মাল বিক্রি করে, তাহলে সরকারি প্রশাসন এসে প্রশাসন সেটাকে সিজ সিজড করে দেয়। সিজ হ্যাঁ, হোমিও দোকানও করে। হোমিও আমাদের দোকানগুলোতে, ফার্মেসি গুলোতে দেখা যাচ্ছে যে অ্যালকোহল বেচতেছে বা ওই রকম কিছু ইয়ে করতেছে, তখন সেটাকে সিজড করে দেয়, সিলগালা করে দেয়। আর কোথায় হয় বলেন? সিস্টেম স্যার হঠাৎ হয়, স্যার হঠাৎ আপনার আমি ব্যাখ্যা আহ, চাইনি, আমি ব্যাখ্যা চাইনি, ব্যাখ্যা তো আমি করবো। আপনি কোন কোন ক্ষেত্রে বুঝেছেন যে এই এই জিনিস সিজড হচ্ছে, সেটা আমি জানতে চাই। হ্যাঁ, মনে হয় দোকানে আসলে দেখা যাচ্ছে হঠাৎ করে এসে আপনার প্রশাসনিক লোক এসে সিস্ট করলো আর কি, এরকম আর কি। সিজড করছে। আচ্ছা, মোহাম্মদ শিকদার বলেন প্লিজ, ডক্টর মোহাম্মদ শিকদার। স্যার একটা গাড়ি যখন চলতেছে হঠাৎ করে হ্যাঁ, গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেল, তখন সিস্ট হয়ে গেল। এটাই আসলে সিস্ট, আমরা অরিজিনাল সিস্ট, যেটা আমি শুনতে চাচ্ছিলাম। যাক, আপনারা মোটামুটি ভালোই বলেছেন। তাহলে আমাদের সিস্ট হচ্ছে কি, ব্যাংক অ্যাকাউন্ট সিস্ট হয়ে যাচ্ছে, তাই না? আমাদের এই যে ছাগল কাণ্ড হলো, ছাগল কাণ্ডর পরে ওই ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্ট গুলো সিজড করে দিল। তারপরে এখন এই যে বাংলাদেশ ব্যাংক গভর্নরের ওই যে রিজার্ভ চুরির একটা ইয়েতে, এখন বাংলাদেশ এক্স গভর্নরের ব্যাংক অ্যাকাউন্ট গুলা সিজড করে দিল।
তাই না? তো সিস্টের ডিকশনারি অর্থ হলো জব্দ করা, জব্দ করা। সিস্ট হলো টু টেক পজেশন বাই ফোর্স, টু টেক পজেশন বাই ফোর্স। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা একটু আগে জানলাম অবৈধ ড্রাগ, বিশেষ করে এয়ারপোর্টে দেখা যায়, হ্যাঁ, ড্রাগ নিয়ে আসছে বা গোল্ড বার নিয়ে আসছে, তখন সেগুলোকে সিজড করে ফেলা হচ্ছে। তো গভর্নমেন্ট কি করছে, আনঅথরাইজড প্রপার্টিকে জব্দ করছে, মানে সিজড করে ফেলতেছে। যেটা একটু আগে আমাদের ডক্টর মোহাম্মদ বললেন যে মোটরসাইকেল, স্কুটি, মানে ইঞ্জিন, এই স্কুটি বিশেষ করে মোটরসাইকেল বা ইঞ্জিন, স্কুটির ইঞ্জিন সিজড হয়ে যায়। যানবাহন তখন কি হয়, ওই জায়গায় থেমে যায়। কি হয় তখন, ইঞ্জিনের পিস্টন আগেও ঘুরে না, পিছেও ঘুরে না, ঘোড়াটা পিস্টন ঘোড়াটা বন্ধ হয়ে যায়। কেন সিজড হয়, আপনি অনেক দূরে চালাইছেন, ইঞ্জিন হিট হয়ে গেছে, হিট হয়ে যায়, ইঞ্জিন সিজড হয়ে গেছে, তখন কি হয়, গাড়ি ওখানেই আটকে যায়। আপনি যদি তখন ওই গাড়িকে চালাতে চান বা ওখান থেকে হটাতে চান, তাহলে আপনার একটাই উপায় থাকবে, আপনাকে পিছন থেকে ধাক্কা দিতে হবে, মোটরসাইকেলের ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। এছাড়া আপনি কিন্তু ইঞ্জিন আর চালু করতে পারবেন না। বুঝতে পারছেন? তো কোনো গতিশীল বস্তু হঠাৎ করে ওখানেই থেমে যায়, হল্ট হয়ে যায়, তাকে সামনে আর নিয়ে যাওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতিকে বলা হয় সিজ। ভালো করে ইয়ে করেন, হল্ট হয়ে যাচ্ছে, হল্ট হয়ে যাওয়া, থেমে যাওয়া, তাকে আর সামনে চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, এটা হলো সিজ। ঠিক একই ভাবে মানুষ যে কার্যক্রম করে, যা যা সে করতে পারে বা পারতো, এখন আর করতে পারছে না, ওখানেই দাঁড়িয়ে আছে, নিজের ইচ্ছায় আর চলতে পারছে না বা করতে পারছে না, এটাকে বলা হয় সিজড। বুঝতে পারছেন? যেখানে তার পুরা দৃষ্টি, পুরা অ্যাটেনশন তার কষ্টের দিকে থাকবে, তার রোগের দিকে থাকবে, তার অসুস্থতার দিকে থাকবে। হয়তো হয়তোবা রোগীর শরীরে ব্যথা, এখন সে ভাবছে বা মনে করছে যে ব্যথার কারণে তার সারা কাজকর্ম, দৈনন্দিন যা কাজকর্ম ছিল, অফিসের যে ওয়ার্ক গুলা ছিল, সেগুলো থেমে গেছে, আটকে গেছে। কেননা ব্যথাতে তো সে ঠিক মতন চলাচল করতে পারছে না, তাই সবকিছু ওখানে থেমে গেছে, আটকে গেছে। যখন সে চলাফেরা করার চেষ্টা করে, তখনই ব্যথা শুরু হয়ে যায়। তখন ব্যথা শুরু হলে কি হয়, এক জায়গায় চুপ করে বসে থাকতে হয় বা থেমে থাকতে বাধ্য হচ্ছে। এটাই হলো সিস। আমি বুঝাতে পারলাম? এনি ডাউট? সিসটা বুঝতে হবে। নো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ডিকশনারিতে সিজ নিয়ে যত অর্থ দেখেছি, সবগুলাতে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে সাডেনলি। সাডেনলি মানে কি, হঠাৎ। হঠাৎ এই শব্দটা খুবই কমন প্রত্যেকটা ডিকশনারিতে, আমি না হলে 10-12টা ডিকশনারি দেখেছি, প্রত্যেকটা ডিকশনারিতে এই সাডেনলি শব্দটা আছে। সুতরাং ফসফরাস ব্যক্তি হেল্পলেসনেস হয়ে যাবে, কিন্তু হেল্পলেসনেস হয়ে সে কি করে, পার্সিভার করবে, পার্সিভারেন্স, সে ওখানে লেগে থাকবে, সে চেষ্টা করা ছাড়বে না, কিন্তু ওই জায়গাতেই আছে। সব রিপোর্ট, রোগী কি বলে যে আমি তো ওই জায়গা আমার আগের মতনই আছে, সব রিপোর্ট তো ঠিক আসছে, সবকিছু তো ট্রিটমেন্ট করেছি, কিন্তু কেন হচ্ছে না, কেন আমি ভালো হচ্ছি না। রোগীর ভাষণ, মানে রোগী কিভাবে আপনার সামনে কথা বলবে, বুঝতে পারছেন? আমার তো রোগের ওই জায়গাতেই আছে স্যার, রিপোর্ট তো সবকিছু ঠিকই আছে, আমি তো সব ধরনের ট্রিটমেন্ট করলাম, আপনার কাছে গেলাম, এলোপাতি গেলাম, কবিরাজের কাছে গেলাম, আরো বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু কেন ঠিক হচ্ছে না, ভালো কেন হচ্ছে না, আমি তো ওই জায়গাতে আছি, কোনো উন্নতি নাই। বুঝছেন? তো এখানে ডিজিজ ফোর্স এত বেশি তার উপরে ডমিনেট করছে যে সে এখন মুভ করতে পারছে না, সবকিছু থেমে গেছে। সুতরাং যখন কোনো জিনিস জব্দ করা হয়, তখন সেটা যে জব্দ করছে তার অধিকারে থাকে, এবং সেটা অন্য কেউ জব্দ করে ফেলেছে, তখন যাকে জব্দ করেছে সে ব্যক্তি আর কিছু করতে পারে না। এই যে আমাদের 5ই আগস্টের পরে দুর্নীতিগ্রস্ত নেতারা এখন খুঁজে খুঁজে বাইর হচ্ছে না, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন জায়গার বড় বড় অফিসার, যারা দুর্নীতিতে একদম বিশাল বিশাল দুর্নীতি করেছে, তাদের পিছনে কারা লাগছে, পিআইবি অথবা পুলিশ অথবা
এই দুদক এরা ধরছে এবং এমন ভাবে তাদের বিভিন্ন স্থাবর সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্টকে তারা ফ্রিজ করে দিচ্ছে, সিস্ট করে দিচ্ছে, যে সে আর কিছু করতে পারতেছে না। এবং তখন সে ওই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকারেই চলে যায়, পুরোপুরি তাদের প্রেসারে থাকে, তার সবকিছু জব্দ হয়ে গেছে, এখন সে আর কিছু করতে পারবে না। বুঝতে পারছেন? তো এরকমটা মানুষের মধ্যে আসে হেল্পলেসনেস স্টেটের পরে। যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই দুদক, এই পিআইবি, এই ডিবি বা এই গভর্নমেন্ট যারা মানে অর্গানাইজেশন, এরা কিন্তু তাকে কিছুই করতে পারেনি। কিন্তু গভর্নমেন্ট যখন চলে গেছে, তার গভর্নমেন্ট যখন পড়ে গেছে, এবার সে হেল্পলেসনেস স্টেট হয়ে গেছে। হেল্পলেসনেস স্টেট হওয়ার পরেই কি হলো? অসহায় হওয়ার পরেই সিজড হয়ে যায়। এই ক্ষেত্রটা হলো ফসফরাসের। এই ক্ষেত্রটা হলো ফসফরাসের। আগে হেল্পলেসনেস হবে, তারপরে সে সিজড হয়ে যাবে। এখন সে কোনো রাস্তা বুঝতে পারছে না, কোনো রাস্তাও দেখতে পাচ্ছে না, কিছুই মুখ করতে পারছি না। রুগী এসে বলে যে কোনো রাস্তা আমি বুঝতে পারছি না, কোনো উপায় দেখতে পাচ্ছি না, আমি কিছুতেই মুভ করতে পারছি না। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ফসফরাসের এরকম অবস্থায় আমরা পেলাম হচ্ছে হেল্পলেসনেস ফিলিং অফ। আমরা পেলাম হেল্পলেসনেস ফিলিং অফ। এর সাথে পাচ্ছি হলো ডিলুশন সিজড। কিন্তু আমি কি বললাম? ফসফরাস সব সময় এরকম কন্ডিশনের মধ্যেও সে সব সময় কি করে? পার্সিভার করে, পার্সিভারেন্স। তাহলে এর সাথে আমরা নিয়ে নিব পার্সিভারেন্স। আমরা দেখেন রেপার্টরিতে 3টা রুব্রিক্স নিলে কি আসে। প্রথমে কি বললাম? এগুলা হচ্ছে একটা ফ্যাসেট। এইভাবে রোগী আপনার কাছে আসবে। প্রথমে কি বললাম? প্রথমে বললাম হলো শেয়ার করে নিই। দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে আমরা কি বললাম? প্রথমে নিব হচ্ছে হেল্পলেসনেস ফিলিং, হেল্পলেসনেস ফিলিং, হেল্পলেসনেস ফিলিং অফ। এরপরে আমরা নিব ডিলুশন সিজড, সিজড অ্যাজিভ। দেখেন এই দুটো নিলে কি হচ্ছে? এই দুটো নিলেও ফসফরাস আসছে, কিন্তু তার সাথে যদি আমরা পার্সিভারেন্সটাকে নিয়ে নিই, তাহলে একদম ফসফরাস কনফার্ম হয়ে গেল। ঠিক আছে? তো এইটা একটা ক্যালকুলেশন, এটা আপনারা মনে রাখেন। রুগী এসে কিন্তু এইরকমই কথা বলে। আমি আরো উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের খুবই সোজা হয়ে যায়, চিন্তা করতে না হয়। আবার রুগী এসে বলতেছে যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, ঠিক কেন হচ্ছে না, কি করতে হবে, কেন হলো? ঠিক আছে? তাহলে আমরা কি নিতে পারতেছি? আমরা নিতে পারতেছি অ্যাংজাইটি ডার্কিনটাও যদি আমরা এর মধ্যে ঢুকাই দিই, তাহলে তো আরো কনফার্ম হয়ে গেল অ্যাংজাইটি ডার্কিং। আর যেখানেই অ্যাংজাইটি ডার্ক থাকে সেখানেই কি চলে আসে? লাইট ডিজায়ার। লাইট ডিজায়ার যদি এর সাথে চলে আসে, তাহলে দেখেন লাইট ডিজায়ার পর তাহলে আরো কনফার্ম হয়ে গেল। আমরা যদি এটাতে যাই, দেখেন একদম পুরা ফসফরাস কিভাবে আসছে। রোগী কি বলবে? রোগী বলবে আমি বুঝতে পারছি না, কিন্তু এটা কেন ঠিক হচ্ছে না, কেন ঠিক হচ্ছে না, আমি বুঝতে পারছি না, এত কিছু করলাম, এটা করলাম, ওটা করলাম, এটা খেলাম, আপনি যেভাবে বললেন আমি সেভাবে মেনে চললাম, অক্ষরে অক্ষরে মানলাম, কিন্তু এটা কেন ঠিক হচ্ছে না। মানে কি? আমি বুঝতে পারছি না কেন আগাচ্ছে না, কেন ভালো হচ্ছে না, ব্যথাটা কেন কমছে না। মানে সে একটা জায়গাতে ফেসে গেছে, ছোট্ট একটা কথা। এই ছোট্ট একটা কথাতে কিন্তু ফসফরাসে আসা যাচ্ছে। মানে সে একটা জায়গাতে ফেসে গেছে, সে জব্দ হয়ে গেছে, ওই জায়গা থেকে আর বেরোতে পারছে না, গাড়ি সামনে আর আগাচ্ছে না, এই গাড়ি সামনে আর আগাচ্ছে না, অসুস্থতা আর ভালো হচ্ছে না, সামনের দিকে এগোচ্ছে না। এই ফিলিংসটাই হলো ডেলুশন সিজড অ্যাজ ইফ। বোঝা গেল? কে বুঝতে পারেননি? নতুনরা কে বুঝতে পারেননি? এটা বুঝেন, না বুঝলে ফসফরাস বুঝতে পারবেন না। খুব ছোট। আজকের এই ভিডিওটা এইটুক জায়গায়, এই 5 মিনিট 7 মিনিট 10 বার করে দেখবেন নতুনরা।
দেখে মুখস্থ করে ফেলবেন। এই কথাগুলাই রুগী বলে, আমি কোনো বানানো কথা বলতেছি না, রুগীর কথা বলতেছে। রুগী হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় ম্যাট্রিনিটিকা। খালি দেখার দৃষ্টিতে থাকলে আপনি জানতে পারবেন। ঠিক আছে, এটা বন্ধ করি। একটা উদাহরণ দিই নাকি? একটা পেশেন্ট আসছে, বুঝছেন, প্রচন্ড হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথা তো মেলা কারণে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব ভবিষ্যতে। তো ওই পেশেন্ট কি হয়েছে, হাঁটু ব্যথা নিয়ে আসছে, তার বয়স নিয়ার অ্যাবাউট 45। হ্যাঁ, তার হচ্ছে সিভিয়ার অ্যাকিউট আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের পেইন সিভিয়ার। হ্যাঁ, কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে। তো সে এমন ভাবে হাঁটছে, আমি তো দেখাতে পারবো না, জাস্ট এইভাবে দেখা যায় কিনা, জাস্ট একদম রোবটের মতন করে, বোঝা যাচ্ছে না মনে হয়, একটু দূরে যেতে হবে। এই যে এইভাবে একটা হটাই 45 ইয়ার এজ পেশেন্ট সেইভাবে হাঁটতেছে, রোবট স্টাইলে খুব ধীরে ধীরে আমার রুমে প্রবেশ করলো। দরজা দিয়ে আসলো, এখন সরাসরি রুগী ছিল না, সে সরাসরি আসলো। জিজ্ঞাসা করলাম, আপনার কি কি কষ্ট হচ্ছে, কি কি কষ্ট হচ্ছে আপনার? রুগী বলছে যে 4 মাস থেকে হাঁটু ব্যথা হচ্ছে। দিয়ে চেয়ারে বসে হাঁটুর উপরে, এটা হাঁটু মনে করেন, হাঁটুর উপরে হাত বুলাচ্ছে। কমিউনিকেটিভ না, বোঝানোর চেষ্টা করে, ওটাও আপনাকে দেখে নিতে হবে কমিউনিকেটিভ এর বিষয়। দুই হাঁটুতে এরকম করে হাত বুলাচ্ছে, বুলায় যাচ্ছে কন্টিনিউয়াসলি, দেখাচ্ছে আর বুলাচ্ছে। তো বললাম যে 4 মাস থেকে আপনার হাঁটুর ব্যথা হচ্ছে, আপনার স্যার সাউন্ড ঠিক আছে স্যার? আমার কাছে তো স্লো লাগছে। সাউন্ড ঠিক নাই? ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে মনে হয় স্যার আমার কাছে। ডিসকানেক্ট বা রিকানেক্ট। তো 4 মাস থেকে আপনার হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটা চলায় কষ্ট হচ্ছে। আমি দেখলাম আপনি কিভাবে আমার সামনে এসে বসলেন, আপনি হাঁটতে পারছেন না, এইভাবে আছেন, এখন কিন্তু কি কি করেছেন? রুগী বলছে, হ্যাঁ স্যার, 4 মাস থেকে ভাবছি এর কারণ কি হতে পারে। ভালো করে শুনেন, রুগী কি বলছে, 4 মাস থেকে ভাবছি এর কারণ কি হতে পারে। আমি ইন্টারনেটে দেখলাম, দেখে মনে হলো এটা আর্থ্রাইটিস। তো আমি ভাবলাম পেন কিলার খেয়ে কাজ চালানোর চেষ্টা করি। যখন কাজ হলো না, তখন আমি রিউমাটোলজিস্টের কাছে গেলাম। আপনি হলে কার কাছে যেতেন এই ব্যথায়? কোন ডাক্তারের কাছে যেতেন? অর্থোপেডিক্স। অর্থোপেডিক্স এর কাছে যেতেন, অথবা মেডিসিনের ডাক্তারের কাছে যেতেন প্রথমে, তাই না? একটা এমবিবিএস ডাক্তারের কাছে যেতেন। কিন্তু ফসফরাস সে খুঁজে বাইর করেছে যে এটা আর্থ্রাইটিস, আমাকে যেতে হবে রিউমাটোলজিস্টের কাছে। সে চলে গেল, কিন্তু স্যার ব্যথা তো কমলো না। কিন্তু স্যার কি বলছে, স্যার ব্যথা তো কমলো না, এখন এমন হতে হতে এই অবস্থা হয়ে গেছে স্যার, আমি আর অফিসেই যেতে পারতেছি না, আমি আর অফিস করতে পারছি না, আমার সব কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে, বাসার বাজার করা, এটা করা, ওটা করা, সবকিছু বন্ধ হয়ে গেছে। তার মানে কি, তারা গাড়ি ওই পেনকিলার খেয়ে কিছুটা চলতো, ধুকে ধুকে চলতো, এখন আর সেটাও চলছে না, গাড়ি পুরা চলা বন্ধ করে দিয়েছে। মানে কি, গাড়ি চলা বন্ধ মানে সিজ হয়ে গেছে। পুরোপুরি সিস্ট হয়ে গেছে। নতুনটা কথা বলেন না কেন? আপনাদের কি ভালো লাগে না আমার কথা? আমাদের শহীদুল ভাই যদি কথা না বলেন, তারপরে মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে অনেক বরকত দিয়েছেন এবং উনি আরো বরকতময় হচ্ছেন, স্টে ব্লেসিং। এবং দেখেন, ওনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ওনাকে বরকতময় করে তুলছে। তা আপনারা চুপচাপ থাকলে হবে না, শিখতে পারবেন না। আমি তো বুঝতে পারছি না, কে বুঝতে পারছেন না? পরে বাসার ভাইকে বলবেন যে স্যার কি পড়ায় কিছু বুঝি না, মাথার উপর দিয়ে যায়, আবার ইয়ে করে। আপনি অরিজিনাল সোর্সে আপনি বুঝতে পারছেন না, আপনি বাসার ভাইয়ের মতন করে বুঝাবে, অন্যভাবে নিয়েন না, বাসার ভাই অন্যভাবে নিয়েন না। বোঝার চেষ্টা করতে হবে, ভালোবাসা আনতে হবে, রেসপন্স করতে হবে, তাহলে না শিখতে পারবেন। তো ঠিক আছে, গাড়ি চলা বন্ধ হয়ে গেল মানে সিজড হয়ে গেল। তো সে কি করছে, সে বিভিন্ন অপশন খুঁজে বেড়াচ্ছে, এটা ফাইন্ড আউট করার চেষ্টা করছে, ওটা ফাইন্ড আউট করার চেষ্টা করছে, এটা করলে কাজ হয়ে যাবে নাকি ওটাতে কাজ হবে, ওনার কাছে যাব, রিমোটোলজিস্টের কাছে যাব, অর্থোপেডিক্সের কাছে যাব, নাকি মেডিসিনের কাছে যাব, কার কাছে গেলে কাজ হবে। তিনি কিন্তু সেটা করছে। পরিশেষে রোগী কি বলছে, পরিশেষে আমি আপনার কাছে আসলাম। বুঝতে পারছেন বিষয়টা?
এই ডেলুশন সিস্টের রোগীরা এইভাবেই কথা বলে, আপনার চেম্বারে এই ভাষায় কথা বলবে। আপনি যে এখন অংশগ্রহণ করলেন না মানে আপনি বুঝতে পারলেন না, আপনার সামনে যখন এই রোগী এইভাবে কথা বলবে আপনি ধরতে পারবেন না, অন্য একটা মেডিসিন দিয়ে দিবেন, রুটা দিয়ে দিবেন হাঁটুর ব্যথা দিয়ে। তো যাক, আমরা অ্যাংজাইটি ডার্কিনটা বুঝেছি, আরেকটু বোঝার চেষ্টা করবো, আর অল্প একটু বোঝার চেষ্টা করবো, দিয়ে নেক্সট ইয়েতে যাব। তো ইস্টামোনিয়ামের অ্যাংজাইটি ডার্কিনটা আমি গতকালকে বললাম যে ইস্টামোনিয়াম কি ডেলুশন পোর, তার মানে ইস্টামোনিয়ামের মধ্যে একটা পোরওয়ালা ফিলিংস থাকবে। রোগী কি বলবে, ডাক্তার সাহেব বাঁচান বাঁচান, আমি বুঝতে পারছি না, আমি এটা বুঝতে পারছি না কেন হচ্ছে, আপনি বলে দেন এটা কি ডাক্তার সাহেব, এটা এমন কেন হলো, আপনি একটু বলে দেন। ডেলিরিয়াম ক্রাইং হেল্প ফর না, ইস্টামোনিয়াম কি ডেলুশন ক্রাইং হেল্প ফর, যে আপনি একটু বলে দেন, আমি বুঝতে পারছি, আমাকে বাঁচান ডাক্তার সাহেব, টোটাল অ্যাসিস্ট্যান্ট করেন। কিন্তু ফসফরাস এরকমটা করবে না। ফসফরাস কি বললাম, ডেলুশন ওয়েলথ। বরং ফসফরাস অ্যাংজাইটি ডার্কটা তার নিজস্ব হয়, সে নিজে নিজে চিন্তা করে, ভাবে আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারলে তো সে সলিউশন বাইর করতে পারতো, বাইর করে ফেলতো, সে তো বুঝতে পারছে না। তো আপনারা যদি অ্যাংজাইটি ডার্কিনে দেখেন তাহলে এই ধরনের প্রেজেন্টেশন পাবেন, যেটা খুবই ইউনিক। কেন হচ্ছে এই কথাটা রোগী সেই কথাই বলবে, এটা খুবই ইউনিক কথা। ইস্টামোনিয়ামের তো বুঝে গেলেন, ডাক্তার সাহেব বাঁচান, আমি আসলে বুঝতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে বলেন। লাইট ডিজায়ার, হ্যাঁ, ডেলুশন, পোর, অ্যাংজাইটি ডার্ক, এগুলো হচ্ছে ইস্টামোনিয়ামের দিকে। কিন্তু ফসফরাস কি করবে, ফসফরাস বলবে নিজে নিজে চিন্তা করে, ভাবে আমি এটা বুঝতে পারছি না কেন হচ্ছে। তো এই ধরনের প্রেজেন্টেশন দুইটা মেডিসিন করে, শুধু ফসফরাস না, দুইটা মেডিসিন করে। একটা হলো খুবই ইউনিক প্রেজেন্টেশন, যেটা হলো ন্যাট্রামিউর আর ফসফরাস। তাহলে দেখেন ন্যাট্রামিউর আর ফসফরাস কত কাছাকাছি, একটা মেডিসিন থেকে একটা মেডিসিন আসলে খুবই কাছাকাছি। আপনার কাছে মনে হবে যে ন্যাট্রামিউর তো মেশেই না আর ফসফরাস তো মেশেই, এটা তো আপনি ব্রড স্পেকট্রামে দেখছেন, কিন্তু শুষ্কভাবে দেখতে গেলে খুবই কাছাকাছি। তো ন্যাট্রামিউর এবং ফসফরাসের এই প্রেজেন্টেশনটা থাকে, নিজে নিজে আমি কেন বুঝতে পারছি না, কেন হচ্ছে না, কিন্তু ন্যাট্রামিউর কি বলেছি, ন্যাট্রামিউর হলো ডিগনিফাইড। আমাদের রুব্রিক্স কি আছে, ন্যাট্রামিউরের ডিগনিফাইড, ঠিক আছে, ন্যাট্রামিউর হলো একদম ডিগনিফাইড, মর্যাদাবান, ডিগনিফাইড। হ্যাঁ, কিন্তু আপনি তার সাথে আরো বেশি যদি কথা বলেন, ন্যাট্রামিউরের সাথে কথা বলেন, তাহলে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। ন্যাট্রামিউরে কি থাকে, ন্যাট্রামিউরের স্টোরিতে কি থাকে, আমরা যদি ন্যাট্রামিউরের ছোট্ট করে বুঝি তাহলে কি, তার স্টোরিতে দেখা যায় অনেক কনফ্লিক্ট থাকে, যে কনফ্লিক্টের কারণে সে অসুস্থ হয়ে গেছে। আপনারা তার সাথে কথা বললে পাবেন, অনেক সময় ন্যাট্রামিউরে দেখা যাচ্ছে যে তার ডিগনিটিতে হার্ট হয়েছে। ন্যাট্রামিউর মূলত অসুস্থই হয় তার ডিগনিটিতে হার্ট হওয়ার কারণে। যেমন কেউ তাকে অপমান করছে, কেউ তাকে দুটো কথা শোনাইছে, ইনসাল্ট করছে, এরকমটা হলে সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ফসফরাস তো ডিগনিফাইড না, এই জন্য তাকে আপনি যতই হার্ট করেন, তাকে যতই আপনি খোঁচা মারেন, সে অসুস্থ হবে না। ফসফরাস অনেকটা বেশরম, শরম নাই, লজ্জা শরম নাই, লাইকোপোডিয়ামের মতন। লাইকোপোডিয়াম আমরা দেখেছি নির্লজ্জ টাইপ, লাইকোপোডিয়াম কি নির্লজ্জ টাইপ। কেউ আমাকে ইনসাল্ট করবে, হার্ট করবে, এটা ফসফরাসেরও কিছু আসে যায় না, লাইকোপোডিয়ামেরও কিছু আসে যায় না। এরা হচ্ছে কিছুটা ম্যাটেরিয়ালিস্টিক ব্যক্তি, আর ন্যাট্রামিউর ইমোশনাল ব্যক্তি। ডিগনিটিতে হার্ট হয়েছে, সে অসুস্থ হয়ে পড়ে গেছে, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সুতরাং ন্যাট্রামিউরে ডিগনিটির কথা চলে আসবে, কিছুটা ইজ্জতের কথা চলে আসবে, সম্মানের কথা চলে আসবে, যেমনটা সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে হয়, উপরের লেভেলের ব্যক্তিদের ক্ষেত্রে হয়। এই ন্যাট্রামিউরের কাহিনী এরকম। আর ফসফরাস হলো সেরকম ব্যক্তি, ফসফরাস কি আপনার সাথে জুড়ে যেতে চায়, আপনার সাথে কানেকশন করতে চায়, আপনার সাথে রিলেশন বানাতে চায়, সে খুব ফ্রেন্ডলি। এই জন্য ন্যাট্রামিউরের অ্যাক্সিস একদিকে, ফসফরাসের অ্যাক্সিস একদিকে, দুই মেরুর জিনিস, বুঝতে পারছেন।
কিন্তু অ্যাংজাইটি ডার্কিনে দুইজন একই স্টাইলে কথা বলবে, সেম স্টাইলে কথা বলবে। আমরা ন্যাপটামিউরে পাবো ডিগনিটি, আর ফসফরাসে দেখবো ওয়েলথ। ন্যাপটামিউর ডিগনিটি লড়াই করবে, আর ওয়েলথ আমরা পাবো হচ্ছে ফসফরাসের মধ্যে। দুইজনের কথা বলার স্টাইল একই। ন্যাপটামিউরা কিন্তু আপনার সাথে প্যান 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 করবে না, ভ্যান ভ্যান করবে না, অনেক কম কথা বলবে, কারণ সে হলো ডিগনিফাইড। আর ফসফরাস আবার বেশি কথা বলবে, লোকাসিটি আছে ফসফরাসের মধ্যে, বেশি কথা বলবে। সে হলো ম্যাগনেটাইজড। এরকম ছোট 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 করে পার্থক্য করতে পারলে আপনি খুব সহজেই মেডিসিনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবেন। অল্প জায়গা দিয়ে আপনি মেডিসিন সিলেকশন করতে পারবেন, চোখের সামনে আপনি মেডিসিন সিলেকশন করতে পারবেন। ঠিক আছে? আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। এইখান থেকে যেটা তৈরি হয় সেটা হলো এই একটা আছে ফসফরাসের মধ্যে, অ্যাংজাইটি ফলোড বাই ইনডিফারেন্স। এটাকে আমি আরেকটু ভালো করে ব্যাখ্যা করতে চাইছিলাম, যাক আমি সুযোগ পাইনি, যেটা কেস দিয়ে করতে হলে খুব ভালো হতো। আমি চেষ্টা করছি এটা বোঝানো। অ্যাংজাইটি ফলোড বাই ইনডিফারেন্স, ঠিক আছে? অ্যাংজাইটি ফলোড বাই ইনডিফারেন্স, দুইটা মেডিসিন আছে, অ্যাকোনাইট আর ফসফরাস। দেখছেন একদম কাছাকাছি মেডিসিন চলে আসছে। তো ফসফরাসে অ্যাংজাইটি থাকবে, অ্যাংজাইটি ডার্কিন থাকতেছে, আবার তার মধ্যে কি থাকছে? ইন্টেলিজেন্স থাকছে, তাই তো? একটু উদাহরণ দিই। একটা পেশেন্ট আসছে সার্ভিক্যাল স্পন্ডালাইসিস নিয়ে। সার্ভিক্যাল স্পন্ডালাইসিস খুব কমন, বিশেষ করে 35+ বয়সী মানুষের মধ্যে বেশ দেখা যায়। আমাদের কাছে বাচ্চাদেরও হয়, কিন্তু ওই বয়সী বাচ্চাদের মধ্যে, মানে মানুষের মধ্যে অনেক বেশি দেখা যায়। তো এই মহিলার বয়স ওরকম 45। তার এত ভয়ঙ্কর ব্যথা হচ্ছে যে সে আমার সামনে এরকম করে একদম ঘাটটা, সার্ভিক্যাল স্পন্ডালাইসিস ঘাটটা চেপে ধরে আছে। হ্যাঁ, চেপে ধরে আছে। তো রুগী বলছে, ডাক্তার সাহেব আমি মরে যাব, এত ভয়ঙ্কর ব্যথা হচ্ছে, এই ব্যথায় আমি একদম মরে যাব। অ্যাকোনাইট তো হয়নি, আপনাদের আগের তো ধারণা আছে। এই অসুখ শুরু হয়ে গেলে মরে যাওয়ার কথা কারা বলে? অ্যাকোনাইট বলে। হয় চূড়ান্ত লেভেলে, কিন্তু অ্যাকোনাইটে কিছু হলে আমি মরে যাব। এরা তো ওই যে ঘড়ি ঘন্টাও বলে দেয়, তাই না? অমুকটার সময় আমি মারা যাব। এই মহিলা কি বলতেছে? খুব ভয়ঙ্কর ব্যথা, এই ব্যথায় আমি মরে যাব। তাহলে এই ভয়টা অ্যাকোনাইটের থাকে। হ্যাঁ, কিন্তু আপনি একটু সিম্পল ভাবে চিন্তা করেন, এই সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসে কি কেউ কি মারা যায় ব্যথায়? কিন্তু যায় না। তো অ্যাকোনাইটে যখন কোনো প্রবলেম হয় বা কোনো অসুখ হয়, তখন সে মনে করে সেই প্রবলেম বা অসুখ তাকে মেরে ফেলবে। সে ভাবে আমি মরে গেলাম, মরে গেলাম। কিন্তু সে অবস্থায় সে যদি ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার যদি আরে এটা কোনো জিনিসই না, এটা তো সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস, খুবই কমন, সবারই হয়, আপনি আপনার পাড়ায় খোঁজ নেন, 10 জনের মধ্যে 8 জনের এই জিনিস হয়ে আছে, এই এক ডোজ ওষুধ দিব, 2 দিন খান, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই কথা যদি কোনো ডাক্তার এই অ্যাকোনাইটের পেশেন্টটাকে বলে, সে সাথে সাথে তখন ও হ্যাঁ তাই নাকি ডাক্তার সাহেব, আচ্ছা 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 ঠিক আছে, ওষুধ দেন। মানে ডাক্তার তাকে সাপোর্ট করলো, আর সে দ্রুত সুস্থ হওয়া শুরু হয়ে গেল। ওষুধ কিন্তু পেটে যায়নি, এই সাপোর্টটা দিল আর শুরু হয়ে গেল। এরপরে আমি অ্যাকোনাইট নিয়ে আলোচনা করবো। মানে খুবই মজার একটা মেডিসিন, দেখবেন আমরা কিভাবে পড়েছি আর অ্যাকোনাইটকে কিভাবে ইউজ করা যায়। তো যাক, ওটা আলাদা কথা। তাহলে আপনি রুগীকে একটু সান্ত্বনা দিলেন, একটু কনসোলেশন করলেন, সে কিন্তু একদম ও আচ্ছা 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 ডাক্তার সাহেব, তাহলে ঠিক আছে। আমি হ্যাঁ ডাক্তার সাহেব, আমার তো ব্যথাটা মনে হচ্ছে এখন এমনি ওষুধ না খেতেই তো কমা শুরু করলো। এটা হলো অ্যাকোনাইট। তো ফসফরাসের ক্ষেত্রেও এরকম, কিন্তু ফসফরাস করে কি, তার ইন্টেলিজেন্সি ব্যবহার করে। সেভাবে ব্যথা এখান থেকে এখানে যাচ্ছে, এখানে থেমে গেল, আচ্ছা উল্টাপাল্টা কিছু হলো না তো? অ্যাংজাইটিটা এখানে কি চলছে, কি হচ্ছে?
এটা তো স্পন্ডোলাইসিস মনে হচ্ছে। দেখিনি, এটা সার্চ করলাম, হ্যাঁ এটা তো স্পন্ডোলাইসিস। হ্যাঁ স্পন্ডোলাইসিস অবশ্য এটা মানে মরণ ঘাতক না, এটা ঠিক হয়ে যাবে। সে ইন্টেলিজেন্সই ব্যবহার করলো, করে কিন্তু সে নিজে নিজে কুল ডাউন হওয়ার চেষ্টা করলো। অথবা সবাই তো আর অত ইন্টেলিজেন্ট না যে গুগল করবে, গুগলে দেখবে, সে আপনাকে ফোন দিল, স্যার ঘাড়ে এরকমটা হচ্ছে, যে ব্যথা এরকম করতে পারছে না, ঘাড় ঘুরাতে পারতেছে না, এটা কি হতে পারে স্যার? সে আপনার কাছ থেকে কিছু লাইট আশা করছে, আপনার কাছ থেকে কিছু লাইট নিবে, লাইট নে ও আপনি বলে দিলেন এটা কিছু না, এটা স্পন্ডোলাইসিস। আমরা যে ছোটবেলায় শুলে ঘাড় ব্যথা হতো না, আমরা বালিশ রোদে দিয়ে ঘাড় মাথায় দিয়ে শুলে ব্যথাটা ভালো, ওই জিনিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শোনা মাত্র সে দ্রুত ইনডিফারেন্স হয়ে যাবে। আমাদের রুব্রিক্স কি দিলাম? অ্যাংজাইটি ফলোড বাই ইনডিফারেন্স। তার ডার্কটা চলে গেল, লাইট পেয়ে গেল, সে দ্রুত ইনডিফারেন্স হয়ে গেল, আর এটা কিছু হবে না, এটা তো সার্ভিক্যাল স্পন্ডালাইসিস। ঠিক আছে, এই রুব্রিক্সটা এরকমই, যখন মাত্র যেই মাত্র সে লাইট পেয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, অমনি সে বুঝে গেল, সে সাথে সাথে ইনডিফারেন্স, ও ঠিক আছে ওটা দেখা যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এর সাথে রিলেটেড আরেকটা রুব্রিক্স আছে, আরো একটা, মানে দুটা রুব্রিক্স কিন্তু একই অর্থে আর কি, সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রিঅ্যাসিউরড ইজিলি বা সাজেস্টেবল। রিঅ্যাসিউরড, রিঅ্যাসিউরডটা কি? সে দ্রুত অ্যাসিউরড হয়ে যায়, আপনি বলে দিলেন সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস, ও আচ্ছা আচ্ছা তাহলে তো ঠিক হয়ে যাবে। তো কখন সে হবে? যখন সে ইন্টেলিজেন্ট অ্যান্সার পাবে। আপনার অ্যান্সারটা আবার ইন্টেলিজেন্ট হতে হবে। আপনি অ্যাকোনাইটকে হেন তেন বুঝাই দিতে পারেন, কিন্তু আপনি ফসফরাস যেহেতু ইন্টেলিজেন্ট, আপনার অ্যান্সারটা ইন্টেলিজেন্ট হতে হবে। আপনি একটা বললে, সে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি উল্টাপাল্টা ভাং ভুং দিয়ে বুঝাই দিলেন, সে হবে না। আপনার ইন্টেলিজেন্ট অ্যান্সার পেয়ে গেলেই সে অ্যাসিউরড হয়ে যাবে। ঠিক আছে, সব সময় তার ইন্টেলিজেন্স পারসেপশনটা রেডি থাকে। ডাক্তার যা বলছে সেটা লজিক্যাল নাকি ইললজিক্যাল, বা আমার আমার থিঙ্কিংটা লজিক্যাল কিনা, এটা কিন্তু সে সাথে সাথে অ্যানালিসিস করে ফেলে। এবং সে যখন বুঝে গেল যে না এটা তো আর কোনো ঝামেলা নাই, এবার সে ইনডিফারেন্স স্টেটে চলে গেল, কারণ সে তো লজিক্যাল। বুঝতে পারলেন? আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, এটা আরেকটা আরেকটা ফ্যাসেট। ঠিক আছে, অনেক ফ্যাসেট আছে ফসফরাসের, ছোট ছোট ফ্যাসেট, এগুলো আমাদের চেম্বারে অনেক বেশি আসে, আমরা জানি না, বুঝি না, তাই অন্যদিকে চলে যাই। এটা একটু মন দিয়ে শুনে নেন। আমরা এই একটা রুব্রিক্স দিয়ে একটা ফ্যাসেটকে চিনতে পারি, একটা শেডকে বুঝতে পারি। তো এই রুব্রিক্সটা হলো অ্যাঙ্গুইশ when alone, anguish when alone। অ্যাঙ্গুইশ মানে কি? অ্যাঙ্গুইশ মানে হচ্ছে তীব্র ব্যথা, যন্ত্রণা। ডিকশনারি মিনিং তীব্র ব্যথা, যন্ত্রণা, কষ্ট। ঠিক আছে, তো অ্যাঙ্গুইশের সিনোনিম, খুব কাছাকাছি সিনোনিম কি? অ্যাঙ্গুইশের সিনোনিম হচ্ছে সরো। কিন্তু অ্যাঙ্গুইশ আর সরোর মধ্যে পার্থক্য আছে। সরো মানে কি? সরো মানে হচ্ছে, আমরা বলি না সরো, গভীর যন্ত্রণা, দুঃখ, অনুশোচনা, বিশেষ করে প্রিয় কিছু বা কাউকে হারানোর যে দুঃখ থাকে, বেদনা থাকে, সেটাই হলো সরো। তীর সরো আমরা বলি না। আরেকটা অর্থ হচ্ছে ডিকশনারি মিনিং অসুখী বা অপ্রীতিকর অবস্থার ফল। যেমন সে এত দুঃখ পেয়েছে যে তার মেজাজ বা টেম্পারমেন্ট ধরে রাখতে পারেনি। আমার বড় ছেলে খুব শান্ত এবং ভীতু টাইপের ইয়ে আর কি, মানে ও যদি রুমে থাকে, বাসা বাদ দিয়ে আপনি বাইরে যদি থাকে, ডেফিনেটলি আপনি বুঝতেই পারবেন না যে ওখানে কেউ আছে। অনেক মানে কি বলবো, ফসফরাসের মতন, মানে ক্লাসিক্যাল যদি দেখি, অনেক লম্বা, আমার থেকে লম্বা হয়ে গেছে, বয়স অনুযায়ী গঠন টঠন সবই ইয়ে আছে। তো সে হয়েছে কি,
দুই ভাই তো খুব, যেটা হয় পিঠাপিঠি হলে মারামারি লেগেই থাকে, কমপ্লেন করতে থাকে, এও কমপ্লেন করে ও কমপ্লেন করে। তো সেদিন ছোটটা স্কুল থেকে স্কুলে যাবে, এরকম অবস্থায় সে রাস্তাতে যাচ্ছিল, একটা আহ রিক্সার হুটের পাশে এরকম একটা হুকের মতন থাকে, হুকটা ওর ব্যাগের মধ্যে আটকে যায়। তো আটকে যায়, রিক্সা তো আমাদের এদিকে অটো রিক্সা চলে, জোরে জোরে যাচ্ছিল, ওকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গেছে। তো আহ, ও হচ্ছে আঘাত পেয়েছে, পায়ে ক্ষত টত হয়েছে, আমি জানি না, আমি পরে জানি। তো সে চলে আসছে, একটু ছেঁচড়ে যাওয়ার পরে লোকজন আটকায় ওকে যখন নিয়ে পড়ছে, তো সে আনার পরে সে এতটাই বেশি, মানে সে রাগ না, মানে দুঃখ বা তার মেজাজ বা টেম্পারমেন্ট সে কিন্তু আর ধরে রাখতে পারেনি, সে এত ভায়োলেন্ট হয়ে গেছে। ওর এক্ষুনি মানে সে দৌড়ায় চলে গেছে তাকে আম, মানে মারবে বা তাকে একটা ইয়ে করবে এরকম। তো তার যে স্টেটটা ছিল, এটা আইদার অ্যাঙ্গার ভায়োলেন্ট, অথবা সে প্রচন্ড দুঃখ, মানে সরো লেভেল, স্যাডনেস না কিন্তু, এটা হলো সরো লেভেলে। সরো লেভেলে সে তার মেজাজ বা তার টেম্পারমেন্টটা ধরে রাখতে পারেনি। তো এটা হলো সরো, হ্যাঁ। গ্রিপ বা স্যাডনেস এর কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে সরো আর অ্যাঙ্গুইশের মধ্যে মানে পার্থক্য আছে। সরোর পরের লেভেলটা হচ্ছে অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশের মধ্যে ফিজিক্যালি এবং মেন্টালি রেস্টলেসনেস বিষয়টা থাকে। বুঝতে পারলাম? এরপরে রুব্রিক্সের কি আরেকটা আছে, অ্যালোন। অ্যালোন, অ্যালোন মানে কি? হোয়াট ইজ অ্যালোন? অ্যালোন মানে হলো, ডিকশনারি মিনিং হচ্ছে একা, যখন কেউ সাথে থাকে না, যখন কেউ সাথে থাকে না। তো বেসিক্যালি এটা যেহেতু মাইন্ড লেভেল আছে, তাহলে অ্যালোনের ডিপ লেভেলের মিনিংটা আমাদের বুঝতে হবে। ভিড়ের মধ্যে আছে, অনেক সমাগম, মেলার মধ্যে গেছে, এইরকম ভিড়ের মধ্যেও একজন ব্যক্তি একাকিত্ব বোধ করতে পারে। বিশাল জনসমুদ্র, ধরেন যে আমাদের আজহারি সাহেবের আহ, ওয়াজ মাহফিলে গেছে, 15-20 লাখের নিচে তার ওয়াজ মাহফিলে এখন লোক হয় না, 15 লাখ হয়ে যাচ্ছে। সেই রকম একটা ওয়াজ মাহফিল, বিশাল বিশাল জনসমুদ্রের মধ্যে থাকা সত্ত্বেও একজন লোনলি ফিল করতে পারে, কারণ এটা তার হচ্ছে মনের অনুভূতি। বুঝতে পারছেন? এর অর্থ হলো এটি এমন একটা মনের অবস্থা যেখানে ব্যক্তি কথা বলার বা তার সমস্যা বোঝার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। মানুষ তখনই এলন বোধ করে যখন তার সমস্যার কথা বলার জন্য, বা এমন কেউ নাই যে তার সমস্যাটা বুঝতে পারছে, এরকম কাউকে খুঁজে পাচ্ছে না, তখন সে এলন হয়। সেখানে সে আবেগ শেয়ার করার মতন কাউকে খুঁজে পাচ্ছে না। সুতরাং একজন ব্যক্তি যদি কারোর সাথে ইমোশনাল বন্ডিং এ আবদ্ধ থাকে, তখন সে কিন্তু একাকিত্ব বোধ করবে না। এমনকি সে যদি একা একটা ঘরের, বদ্ধ ঘরের মধ্যে থাকে, তারপরেও সে কিন্তু অ্যালোন বা একাকিত্ব বোধ করবে না, কারণ সে কারো না কারোর সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে আসছে। তাহলে এখান থেকে আমি যে আলোচনা করলাম, এখান থেকে বোঝা যায় অ্যালোন হওয়ার জন্য শারীরিক উপস্থিতির প্রয়োজন নাই। সে তার বাড়িতে খুশি বোধ করছে, কারণ সে জানে সেখানে সর্বদা এমন কেউ আছে যে তার প্রয়োজনে সহযোগিতা করতে পারে। তাই সে একটি একা ঘরে বসে থাকতেও তার কোনো আপত্তি নাই। লোকজন তার আশেপাশে, তার আইপিআর তার আশেপাশে আছে তাকে সাহায্য করার জন্য। এটাই তার কাছে তাকে প্রয়োজনীয় সান্ত্বনা বা কনসোলেশন দিচ্ছে। যেমন ধরেন একটা ব্যক্তি একাই ঘরে আছে, তার বাসায় অনেক লোক আছে, তার যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা এই পানি দিয়ে যাও, পানি দিয়ে যাচ্ছে, মানে অন্যের উপস্থিতি তার কাছে সান্ত্বনা হিসেবে কাজ করছে। তাই যখন সে অনুভব করে যে তার নিজের লোক কাছে আছে, তখন সে ভালো বোধ করছে। রুব্রিক্স হলো কনসোলেশন এমএল। কনসোলেশন এমএল, আমরা তো কনসোলেশন মানে মনে যে বুঝি যে কেউ সান্ত্বনা দিচ্ছে, বাস হয়ে গেল, কিন্তু এটাও হয়, পাশের ঘরে একজন আছে, এটা তো আমি প্রশান্তি পাচ্ছি, এটাও কনসোলেশন এমএল। অথবা দেখা যাচ্ছে ব্যক্তি নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে সে বাড়িতে একাই নাই, বাড়িতে অন্য লোকও আছে। এইটা সহযোগিতার জন্য তার মধ্যে একটা ভাবাত্মক বন্ধন বা মানসিক বন্ধন কাজ করছে। যেমন ধরেন যে একজন ব্যক্তির আত্মীয় স্বজন সবাই বিদেশে থাকে,
তারপরেও সে নিরাপদ এবং সুখী বোধ করতেছে, কারণ সে তার মনের মধ্যে সাপোর্টের এক ধরনের ইমোশনাল বন্ডিং ফিল করতেছে, এই কারণে সে সুখী বোধ করছে, হ্যাপি বোধ করছে। সুতরাং এটা এমন এক জায়গা যেখানে সবাই তার কাছে স্ট্রেঞ্জার, বা মানে ভুল বলতেছি, মানে মনে করেন যে একটা পার্সন এমন এক জায়গায় গেল যেখানে সবাই তার কাছে স্ট্রেঞ্জার, সবাই তার কাছে অপরিচিত, সে কথা বলার মতন কাউকে পাচ্ছে না, তখন সে কি করে? অ্যালোন ফিল করবে, নট লোনলি, অ্যালোন ফিল করবে, একাকিত্ব অনুভব করবে। তো একজন ব্যক্তি ভিড়ের মধ্যে, আমি যেটা বললাম, ভিড়ের মধ্যেও একাকিত্ব বোধ করতে পারে, কারণ তার কথা বলার কেউ নাই, কেউ তাকে চেনে না, কোনো ধরনের আলোচনাও করতে পারতেছে না, কারোর সাথে কোনো সখ্যতা নাই, কোনো ধরনের ভাব ভালোবাসাও পাচ্ছে না, যদিও শারীরিকভাবে সে একা না, কিন্তু আবেগগত ভাবে সে একা অনুভব করছে। রুগী এসে কি বলে? রুগী বলে যে আমি আজ সম্পূর্ণ একা, আমাকে সাপোর্ট করার কেউ নাই, আমার স্বামীর মৃত্যুর পরে আমি সম্পূর্ণ একা হয়ে গেছি, অথচ ছেলে মেয়ে, ননদ, দেবর, ভাসুর সবাই আছে। হ্যাঁ, আজকে আমার একটা পেশেন্ট বলতেছিল, ছেলে আছে, ছেলের বউ আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে, হাজবেন্ড মারা গেছে, স্বামীর মৃত্যুর পরে আমি সম্পূর্ণ একা, আমাকে সাপোর্ট করার কেউ নাই, বরং সবাই আমার পেছনে লেগে আছে। এখন আমার স্বামী যদি, এখন তার স্বামী যদি বেঁচে থাকতো, তাহলে কি ওই তার হাজবেন্ড তার সাথে 24 ঘন্টা গায়ের সাথে লেগে থাকতো? ডেফিনেটলি লেগে থাকতো না। কিন্তু হাজবেন্ড তাকে সাপোর্ট দিত, এই যে তাকে বিভিন্ন আত্মীয় স্বজন খোঁচা মারতেছে, বিভিন্ন ধরনের টোন করতেছে, পিঞ্চিং করতেছে, এটা তার হাজবেন্ড থাকলে হতো না। বুঝতে পারছেন? তো আমরা বলতে পারি যে অ্যালোন হলো এমন একটা অনুভূতি যেখানে ব্যক্তি যখন তার ইমোশনাল, শারীরিক, মানসিক প্রয়োজন অনুভব করে, কিন্তু তা পূরণ করার মতো কেউ থাকে না, বা কেউ তাকে দ্রুত সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ায় না, এরকম পরিস্থিতিতে সে কারোর সাথে কোনো সংযোগ আশা করতে পারে, কিন্তু সে বেসিক্যালি অ্যালোন ফিল করছে। যখন একজন ব্যক্তির একাকিত্ব বোধ করে, তখন সে নিজেকে দুর্বল মনে করে এবং সহযোগিতার জন্য সে সাপোর্ট খুঁজে। যে ব্যক্তি একা অনুভব করে সে নিজেকে দুর্বল অনুভব করে এবং তার প্রয়োজনীয় সাপোর্টের দরকার, এই জন্য সে সাপোর্ট খুঁজছে। এবার রুব্রিক্সে দেখেন তৃতীয় একটা ওয়ার্ড দেওয়া আছে, কি দেওয়া আছে? হয়েন। হয়েন মানে কি? হয়েন মানে কখন, সেই সময়ে, এগুলো ডিকশনারি মানে। কিন্তু যখন একাকিত্বের এই অনুভূতি চলে যায়, তখন তার মানসিক চিন্তা, উদ্বেগ, যন্ত্রণা দূর হয়ে যায় এবং সে নিরাপদ বোধ করে। যে লোকজন তাকে সাপোর্ট করতে পারে, তখন সে ভাবে সবাই তার সাথে আছে, সে এখন আর একা না। ঠিক আছে? তার মধ্যে ভালো লাগা শুরু হয়ে যায়, যে আগে যাদের কাছ থেকে আমি সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছি না, এখন তো আমি পেয়ে যাচ্ছি, সে তখন আর একা একা অনুভব করে না। তাহলে পুরো রুব্রিকটার মানে হলো কি, সে একাকিত্ব সহ্য করতে পারে না, এটা তার কাছে খুবই বেদনাদায়ক, অ্যাঙ্গুইশ, খুবই বেদনাদায়ক। সে মেন্টালি এবং ফিজিক্যালি সে একদম রেস্টলেসনেস হয়ে যায়, খুবই বেদনাদায়ক পরিস্থিতি। এবং সে যত তাড়াতাড়ি সম্ভব একটা সাপোর্ট খুঁজে পেতে খুবই অস্থির হয়ে যায়, মরিয়া হয়ে যায়, এমন একটা সাপোর্টকে খুঁজে পেতে চায় যাকে সে ক্লিনস করে ধরতে পারে, সে ক্লিনস করে আঁকড়ে ধরতে পারে। ঠিক আছে? সে সময় সে যাদের উপরে নির্ভর করছে তাদের বিরক্ত বা অসন্তুষ্ট করতে চায় না, বরং তাদেরকে খুশি করার সম্ভব প্রচেষ্টা করতে থাকে। আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখি, আমি আলোচনা করব, খুবই মজার। তো এরকমটা আপনারা কখন পাবেন, চেম্বারে কি করে ব্যবহার করবেন, এটা একটু জানি। আমরা তো থিওরিটিক্যাল আলোচনা করলাম, এটা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে পাই। একটা পেশেন্ট আসছিল, এই পেশেন্ট ঢাকার বেসিক্যালি। তো এ হচ্ছে সব সময় বন্ধুদের সাথে থাকে, বন্ধুদের মাঝে থাকে, তার জীবন ছোট থেকে মানে আজ অব্দি পুরোটা সময় কেটেছে
ঢাকায় বন্ধুদের মাঝে, সে বন্ধুদের ভিড়ের মধ্যে থাকে। এবার সে চাকরি করতো, ঢাকাতেই চাকরি করতো, ভালো জায়গায় চাকরি করতো, এনজিওতে চাকরি করতো। তো যখনই সময় পেত বন্ধুদের মধ্যে, মানে সে বন্ধু বৎসাল, বন্ধু প্রেমিক, হ্যাঁ, এবার তাকে ট্রান্সফার করে দেওয়া হলো এমন এক জায়গায়, অজপাড়া গায়ে পাঠিয়ে দেওয়া হলো। একদম ধরেন যে ময়মনসিংহের সেই গাঢ় পাহাড়ের এলাকায় পাঠিয়ে দেওয়া হলো, যেখানকার কৃষ্টি কালচার সে বুঝতে পারছে না, কারোর সাথে সে কন্টাক্ট করতে পারছে না। কন্টাক্ট করা মানে খালি যোগাযোগ না, মেলা, কন্টাক্ট করতে পারছে না। যেখানেই যাচ্ছে সেখানেই অপরিচিতদের মতন তাকে আলাদা করছে। অফিসেও তাই, অফিসের স্টাফ গুলাও তাকে ওরকম করছে। সে যতই চেষ্টা করুক, তার স্বভাব তো বন্ধু বৎসাল, সে বন্ধুদের মতন করে বন্ধু হতে চায়, বন্ধুদের মতন করে কন্টাক্ট তৈরি করতে চায়, কিন্তু সে তা করতে পারতেছে না। এত কিছু করছে, তারপরেও বন্ধু বানাতে পারছে না। অনেক কিছু করেও সে বন্ধু বানাতে পারতেছে না, অনেক চেষ্টা করেও সে বন্ধু করতে পারতেছে না। সে তো ফসফরাস, সে অনেক পার্সিভারেন্স, ধৈর্য নিয়ে করছে 2 মাস 4 মাস 6 মাস, তারপরে সে কিছু করতে পারতেছে না, তার কন্টাক্ট তৈরি হচ্ছে না। এবার সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো। এইরকম পরিস্থিতিতে সে অনেক অ্যাঙ্গুইশ হয়ে পড়ছে। তাহলে অ্যালোন থাকাটা ফসফরাসের জন্য বলা যায় প্রায় অসম্ভব। এই রুব্রিক্সে একটাই মেডিসিন আছে এখন পর্যন্ত, ফসফরাস। খুবই ইম্পর্টেন্ট। ফসফরাসকে আপনি একা করে দেন, তার কন্টাক্ট বিচ্ছিন্ন করে দেন, সে ডেফিনেটলি অসুস্থ হয়ে পড়বে, কারণ ফসফরাসের একা থাকাটা প্রায় অসম্ভব। লাল কালিতে লিখে নেন, ঠিক আছে? এরা কি করে আমি বলেছিলাম, অ্যাফেকশন রিটার্নস, অ্যাফেকশনেট রিটার্ন অ্যাফেকশন। এই অ্যাফেকশন নিয়ে অনেক রুব্রিক্স দেওয়া আছে, সবগুলা রেপার্টরিতে নাই। আপনারা চিৎকারা যদি দেখেন, ভিতুল গাছ যদি দেখেন, ঠিক আছে, সেগালের যদি দেখেন, অনেক অনেক এই অ্যাফেকশন নিয়ে রুব্রিক্স দেওয়া আছে। তো অ্যাফেকশন রিটার্নসটা একটু আলোচনা করে শেষ করে ফেলি। যদি আলোচনা করেছি, আর একটু প্র্যাকটিক্যালি আলোচনা করি, পড়লে হবে। রুব্রিক্স হলো অ্যাফেকশন রিটার্ন, অ্যাফেকশনেট রিটার্ন অ্যাফেকশন। অ্যাফেকশনেট মানে কি বলেছিলাম? অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহময়, দরদি, স্নেহশীল। এখানে ডিকশনারিতে অনেকগুলো মানে দেওয়া আছে। 1 নম্বর মানে দেওয়া আছে কি? স্নেহ দেখানো বা স্নেহ থাকা, উষ্ণ শুভেচ্ছা, প্রেমময়, কমলতা। উদাহরণস্বরূপ কি ডিকশনারিতে দেওয়া আছে কি? অ্যাফেকশনেট কেয়ার। অ্যাফেকশনেট কেয়ার মানে কি? স্নেহপূর্ণ যত্ন। কে নেয় অ্যাফেকশনেট কেয়ার? কে নেয় অ্যাফেকশনেট কেয়ার? আপনার বউ নেই, তাই না? বউ যে কেয়ারটা করে, অ্যাফেকশনেট কেয়ার, স্নেহপূর্ণ যত্ন। আমরা বলি ডিকশনারিতে দেওয়া আছে অ্যাফেকশনেট কাপল, স্নেহময় দম্পতি। অ্যাফেকশনেটের অ্যাফেকশনেটের পরে যেটা কি আছে? অ্যাফেকশন। অ্যাফেকশন মানে কি? অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, মমতা, অনুরাগ। এর অর্থ কি? কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি অনুরাগ বা ভক্তি, ওয়ার্ম রিগার্ড। ওয়ার্ম রিগার্ড ডিকশনারিতে কি দেওয়া আছে? শি হ্যাড এ ডিপ অ্যাফেকশন টু হার প্যারেন্টস। তার মানে কি? পিতামাতার প্রতি, তার পিতামাতার প্রতি গভীর অনুরাগ বা ভক্তি ছিল। আমাদের অনেকেই আছে পিতামাতায় খুব ভক্তি করে। she had a deep affection to her parents। যে কেউ উষ্ণতা, ভালোবাসা পূর্ণ, তার চারিপাশের লোকজনদের প্রতি ভালোবাসা বর্ষণ করে এবং সর্বদা তাদের সাথে থাকতে পছন্দ করে। তিনি তার অতিথিদেরকে কি করে? তার গেস্ট আসছে, তাদেরকে পূর্ণ উষ্ণতার সাথে গ্রহণ করে, ওয়ার্ম টু ওয়েলকাম করে, উপহার দিয়ে তাদেরকে খুশি করে, ভালো ভালো খাবার দেয়, তাই না? ভালো ভালো বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়, এবং তাদেরকে বিরক্ত করতে চায় না। ঠিক আছে? অন্যদের প্রতি ভালোবাসা, প্রেমময় অনুভূতিপূর্ণ, সবাইকে স্নেহ করে, সবার সঙ্গে সঙ্গ চায়, হ্যাঁ, তাদের মন খারাপ করতে চায় না। বাড়িতে অতিথি, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাড়িতে অতিথি আসার মাত্র খুব খুশি হয়ে গেছে। আবার উল্টাটাও হয়, অতিথি বলতে তার পরিচিত অতিথি, তাদের প্রতি খুব
স্নেহ অ্যাফেকশন বর্ষণ করতে থাকে। ছোট বাচ্চা হলে মামা খালা আসলে কি করে, একদম দ্রুত যায় মামা বলে ধরে জোড়ায় ধরলো, যে কোলে চড়লো, তাই না? তার খেলনা দেখে, মামা মামা এটা দেখো, এটা সুন্দর হয়েছে, আমি গেলাম আমার ভাগ্নিরা দেখাই, খেলনা দেখাই। এবার দেখা যাচ্ছে যে মামার সাথে মামার ছোট বাচ্চা আসছে, বাচ্চা কাচ্চা আসছে, তাদেরকেও সে ভালোবাসবে, তাদের আসো 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 হাত ধরে টেনে নিবে, এবং তার সাথে সাথে থাকে খেলনাগুলা দিয়ে খেলার চেষ্টা করবে। কোনোভাবে ওই বাচ্চাকে বিরক্ত করবে না। বড় মানুষ হলেও বড়রাও কিন্তু এরকম করে, তারা খুব উৎসাহ দেখাবে কেউ আসলে, অন্যের সঙ্গ তারা উপভোগ করবে, তাদেরকে উপহার দিবে, ভালো ভালো কথা বলবে, ভালো ভালো কথা বলে প্রশংসা করে তাদেরকে খুশি করার চেষ্টা করবে। ঠিক আছে? তো একটু উদাহরণ দিই, তাহলে একটু ভালো হবে। একটা বাচ্চা, এই বাচ্চা তার যত খেলনা আছে সে অন্য বাচ্চাদের সাথে শেয়ার করে, এবং তারা আসলে তার ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে যেয়ে খেলে, এবং বড়দের সাথে খুব ভালো আচরণ করে। হ্যাঁ, এবং দাদা দাদি সিনিয়র যারা পাচ্ছে তাদেরকে একদম জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। ঠিক আছে? আবার কি বলে, রুগী এসে কি বলে, ডাক্তার সাহেব আপনি আমার পরিবারের জন্য এত কিছু করেন, আপনি ধৈর্য নিয়ে আমাদের কথা শুনেন, আমাদের সাথে এত ভালো ব্যবহার করেন, প্লিজ আমাকেও আপনার জন্য কিছু একটা করতে দিন, প্লিজ আমি আজকে আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি, এই যে ডাক্তার সাহেব আমি সৌদি আরবে গেছিলাম, এই আতরটা নিয়ে আসছি, প্লিজ আমার কৃতজ্ঞতার প্রতীক হিসাবে আপনি এটা একটু গ্রহণ করুন, প্লিজ আপনি না বলবেন না। একদম মাইল্ডনেস হয়ে আপনার সাথে সে কি করবে, অ্যাফেকশন রিটার্ন। আমি আরো ব্যাখ্যা করবো অ্যাফেকশন রিটার্ন। বাচ্চারা কি করলো, তাদেরকে যে কিস করছে, আলিঙ্গন করছে, যাকে পাচ্ছে কিস করছে। আমাদের রুব্রিক্স কি আছে, কিসিং এভরিওয়ান, তাই না? কিসিং এভরিওয়ান, হোয়াট ইজ কিসিং এভরিওয়ান? কিসিং মানে কি, চুমু দেওয়া, তাই না? চুমু দেওয়া অর্থ কি, এই একই জিনিস কিন্তু, অ্যাফেকশন। হ্যাঁ, অ্যাফেকশন, স্নেহ দেখানোর উপায়। কিসিংটা কি, চুম্বনটা হলো স্নেহ দেখানোর উপায়। বাচ্চারা প্রায় কি করে, তার বাবা মাকে কিসিং করে। আমার বাচ্চারা ছোট থাকতে করতো, আপনাদের বাচ্চারাও করতো, বড় হয়ে যেত আর করে না, তাই না? আবার অন্য বাচ্চাদেরকে যে চুমু দিয়ে দেয়, আমরা এই ভিডিওতে দেখি। এই চুমু দেয় বাচ্চারা, কেন চুমু দেয় বলেন দেখি, এনি আইডিয়া? কেন বাচ্চারা চুমু দেয়? আছেন আপনারা আমার সাথে? আচ্ছা স্যার, হ্যাঁ, কেন? সমুদায় ভালোবাসা পাওয়ার জন্য। হ্যাঁ, ভালোবাসা পাওয়ার জন্য না, ভালোবাসা প্রকাশ করে। এদের ভালোবাসা আই লাভ ইউ বলতে পারে না তো। আমি একটা বাচ্চার ভিডিও খুব দেখি, ওই যে সম্ভবত রাশিয়ান, ফর্সা করে বাচ্চাটা ছোট্ট, গোসল করে আই লাভ ইউ কিউটিস, হ্যালো, খুব সুন্দর সুন্দর করে বলে। হ্যাঁ, তো এই ও বলতে পারছে, কিন্তু এই ছোট বাচ্চারা করে কি, তাদের ভালোবাসাটা চুমু দিয়ে প্রকাশ করে। আপনি ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতেও দেখবেন, অ্যারাবিয়ান কান্ট্রিতেও দেখবেন যে হাতে চুমু দিচ্ছে, কিন্তু আমাদের কৃষ্টি কালচারে কিন্তু চুমু দেওয়াটা খুব খারাপ ভাবে দেওয়া হয়। আপনি একজন ছেলেকেও চুমু দিলে ছেলেকে চুমু দিল, আর মেয়েকে দিলে তো মাশাআল্লাহ শেষ সব। হ্যাঁ, অ্যারাবিয়ান কান্ট্রিতে চুমু দিচ্ছে, আমাদের এখানে কিন্তু দেওয়া যাবে না, কারণ আমাদের কৃষ্টি কালচার আমরা ওভাবে দেখেছি। বড়রা প্রবীণদের প্রতি, বড়দের প্রতি ভালোবাসা কিন্তু চুমু দিয়ে প্রকাশ করে না। আপনি সৌদি আরবে যান, বাচ্চার কাছে যান, হাত নেবে নিয়ে চুমু দেয় না? আমাদের দেশে দেখছেন চুমু দিতে দেয় না। তো আমাদের দেশে কি করে তাহলে, ভালোবাসাটা প্রকাশ করে কি করে? সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি কথা বলে, তাদের সাথে আনন্দ, মানে কাজ করবে, তাদের সাথে আনন্দ প্রকাশ করে, খুব মজা করে গ্রিটিংস জানাবে, উপহার দিয়ে, তাই না? ভালোবাসা কিন্তু এভাবে প্রকাশ করে। আপনি আমাকে ভালোবাসেন কি, আমার একটা আহ দেখালো, আপনি একটা গিফট দিলেন, স্যার এই যে আমরা করি না, অনেক সময় আমরা দেখি মসজিদে গেলাম বা ঈদের জামাতে গেলাম, এই এরকম আতর নিয়ে একটু ঘুষে দিই, চিনি না জানেন ভাই, একটু প্লিজ প্লিজ আসেন, দিয়ে দিলাম। এই যে ভালোবাসা দেখানোর উপায়। হ্যাঁ, উপহার দেয়, উপহার কাকে দেয়, ভালোবাসা দেখানোর উপায়, খুশি হলো। তো তাহলে কিসিং এর ইউজেস কিন্তু আলাদা আলাদা হচ্ছে। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে দেখবেন ওরা চুমু দিচ্ছে, এই করছে, কিন্তু আমাদের এখানে পাবেন না। তাহলে আপনাকে আমাদের রেসপেক্টের জিনিসগুলা চিন্তা করতে হবে, তাই না? এরপরে কি বলছে, কিসিং এর পরের ওয়ার্ডটা হচ্ছে এভরিওয়ান। এভরিওয়ান মানে কি, প্রত্যেকে, সে নিজে ছাড়া, আমি ছাড়া অন্যরা সবাই, প্রত্যেকে।
তাহলে এই রুব্রিক্সের অর্থ হলো সবাইকে সে ভালোবাসে এবং কোনো না কোনো ভাবে সে স্নেহ প্রকাশ করে, কিসিং এনি ওয়ে। তো সে আসলে চুম্বন করে না, চুমু দেয় না, কিন্তু সে প্রত্যেক ব্যক্তির প্রতি অ্যাফেকশনেট থাকে, স্নেহশীল থাকে, কোনো না কোনো উপায়ে সেটাকে সে প্রদর্শন করে। এইটা আপনাকে বুঝতে হবে এবং এইটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব যে চেম্বারে কিভাবে এরা এই জিনিসটা প্রদর্শন করে। কিসিং চুমু না দিতে আপনি কি করে বুঝে ফেলবেন যে সে আপনাকে কিস করে ফেলছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত।